পাঠ 12 কায়িক শ্রমের পরিচয়। কায়িক শ্রম বলতে আমরা আসলে শারীরিক পরিশ্রমকে বুঝি। প্রায় সব ধরনের শারীরিক পরিশ্রম কায়িক শ্রমের অন্তর্ভুক্ত। হাঁটা চলা যেমন এক ধরনের কায়িক শ্রম, তেমনি খেলাধুলা করাও এক ধরনের কায়িক শ্রম। এছাড়াও অনেক পেশাজীবী আছেন যারা নিয়মিত কায়িক শ্রম দিয়ে জীবিকা অর্জন করে থাকেন। যেমন রিকশা চালক, তিনি সারা দিন রিকশা চালান। রিকশা চালাতে তার অনেক শারীরিক পরিশ্রম হয়। রিকশা চালাতে তার যে শারীরিক পরিশ্রম হয় তাই কায়িক শ্রম। রিকশা চালক ছাড়াও রয়েছেন কৃষক, শ্রমিক সহ নানা পেশার মানুষ, যারা নানা রকম কায়িক শ্রমের সাথে যুক্ত। যারা রিকশা, ভ্যান কিংবা ঠেলাগাড়ি চালান, তারা কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। দিনভর কায়িক পরিশ্রম করতে তাদের অনেক কষ্ট হয়। তাদের কায়িক শ্রমে আমাদের যাতায়াত ও পরিবহন সহজ হয়। কাজেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। যারা রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে কৃষিকাজ করেন, তাদের কঠোর কায়িক পরিশ্রমে সোনার ফসল ফলে। সেই শস্য খেয়ে সারা দেশের মানুষ বাঁচে। তারা আমাদের শ্রদ্ধার পাত্র। তবে শুধু ভারী ভারী কাজ করাই যে কায়িক শ্রম তা কিন্তু নয়। আসলে যেকোনো ধরনের পরিশ্রমই কায়িক শ্রম। এই যেমন বারান্দায় হাঁটাহাঁটি করা, কিন্তু ক্ষেত্রে শ্রমের পরিমাণ এতটাই কম যে আমরা তা বিবেচনার মধ্যেই আনি না। আমরা বাড়িতেও অনেক কাজ করি। থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর দোর পরিষ্কার করা ইত্যাদি। এসব কাজও কায়িক শ্রমের উদাহরণ। যারা বিখ্যাত হয়েছেন, তারা সবাই কায়িক শ্রমকে অনেক মূল্যায়ন করেন। প্রত্যেক ধর্মেও কায়িক শ্রমের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। কায়িক শ্রম আমাদের নানা রকম শারীরিক সমস্যা থেকে দূরে রাখে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এই পাঠ থেকে আমরা বুঝতে পারি, কায়িক শ্রম হল যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম। এটা শুধু ভারী কাজ নয়, বরং দৈনন্দিন ছোট ছোট কাজও কায়িক শ্রমের মধ্যে পড়ে। উদাহরণস্বরূপ, প্রফেশনাল কায়িক শ্রম, রিকশা চালানো, কৃষিকাজ, নির্মাণ শ্রমিকের কাজ। দৈনন্দিন কায়িক শ্রম, হাঁটাহাঁটি, ঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া। খেলাধুলা ও ব্যায়াম, দৌড়ানো, ফুটবল খেলা। ব্যায়াম করা। কায়িক শ্রম আমাদের শরীর সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সমাজে অন্যের জন্য সুবিধা তৈরি করে। এছাড়া এটি আমাদের জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশও। চিন্তা করার বিষয়, সারাদিন তুমি কি শারীরিক কাজ করো, যেমন স্কুলে হাঁটা, বাড়ির কাজ, খেলাধুলা ইত্যাদি। এগুলো সবাই কায়িক শ্রমের উদাহরণ। কাজ। তুমি তোমার পাশে বসা সহপাঠীর সাথে আলাপ করে বের করো যে তোমরা সারাদিন কি কায়িক শ্রমের কাজ করো। আমার সারাদিনের কায়িক শ্রমের কাজ, সকালে স্কুলে যাওয়ার জন্য হেঁটে যাওয়া, স্কুলে বসার সময় খাতা কলম নেওয়া, বই ব্যাগ নেওয়া, ক্লাসে হাত তোলা, বই খোলা বা লিখতে থাকা, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে ছোটখাটো চজ, যেমন জামা কাপড় পাল্টানো, থালা বাসন ধোয়া, বিকেলে খেলাধুলা বা ব্যায়াম করা, যেমন ফুটবল, দৌড়ানো, লাফ দেওয়া, সন্ধ্যায় ঘর পরিষ্কার করা বা আবর্জনা ফেলা। সহপাঠীর উদাহরণও জেনে নিতে পারো, সে হয়তো বাড়ির বাগান যত্ন, রান্নায় সাহায্য বা রোদ ঝড় উপেক্ষা করে খেলাধুলা করলেও কায়িক শ্রম করছে। এইভাবে আলাপ করে তোমরা দেখতে পারো, সারাদিন আমরা যত ধরনের শারীরিক কাজ করি, সবই কায়িক শ্রমের অংশ। পাঠ 13 কায়িক শ্রম ও এর অনুশীলন। সাফল্য অর্জনের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম আর অধ্যবসায়। সাফল্য এমনিতে আসে না। সততার সাথে মেধা আর পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলেই কেবল সাফল্য অর্জন করা যায়। আজ আমরা এমনি একজন মানুষের গল্প শুনব, যিনি তার জীবনে সততা আর কায়িক শ্রমের যথাযথ সমন্বয় ঘটিয়েছেন।
কঠোর পরিশ্রম করে অনাথ রতন এখন অল্প স্বল্প সহায় সম্পত্তির অধিকারী। পত্রিকা বিলির মধ্য দিয়ে তার দিন শুরু হলেও রাতে ঘুমাতে যেতে হয় খামারের গরু দেখাশোনা করে। এভাবেই কঠোর পরিশ্রম করে ধাপে ধাপে উপরে উঠে এসেছেন রতন। হকার রতন পরিশ্রম করে আরও বড় হতে চান। ৬ বছর বয়সে বাবা অনাথ চন্দ্র সরকার মারা গেলে মা সন্ধ্যারানী রতনকে নিয়ে আশ্রয় নেন জোনাইডাঙ্গা গ্রামের রূপু মজুমদারের বাড়িতে। এরপর সন্ধ্যারানী ছেলে মেয়েকে বাঁচাতে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ নেন। তাতেও যখন চলে না, তখন রতনকে স্থানীয় পত্রিকার দোকানে খাওয়া দাওয়া চুক্তিতে কাজ নিয়ে দেন। ১৯৮৯ সালে অন্যের দোকানে পত্রিকা বিলি করতে করতে রতনের ইচ্ছা হয় তিনি নিজেই পত্রিকা বিক্রি করবেন। ১৯৯২ সালে রতন চাকরি ছেড়ে দিয়ে দৈনিক চাঁদনীবাজার পত্রিকা এনে উলিপুর বাজারে বিক্রি করা শুরু করেন। এখান থেকে তার পথচলা শুরু। পরিচয় হয় সাংবাদিকসহ নানা পেশার মানুষের সঙ্গে। ১৯৯৫-৯৬ সালে তিনি প্রথমে একটি পত্রিকার এজেন্সি পান। এরপর একে একে বেশ কয়েকটি পত্রিকার এজেন্সি পান। বিনয়ী ও সদালাপী রতন সরকার হয়ে ওঠেন উলিপুরে সবার প্রিয় আমাদের রতন। পত্রিকা দ্রুত এলাকায় পৌঁছানোর জন্য কিনেছেন একটি মোটর সাইকেল। তাতে করে প্রতিদিন ভোরে গিয়ে কুড়িগ্রাম থেকে পত্রিকা এনে ৮ হকারকে পত্রিকা দিয়ে নিজে সাইকেলে পত্রিকা নিয়ে ছুটে চলেন পাঠকের বাড়ি বাড়ি। দুপুর থেকে মুরগির খামারে কাজ করে বিকেলে আবার পত্রিকার টাকা তুলে হিসাব করে রাত ১০টায় বাড়ি ফেরার পর মুরগি ও গরুর খামার দেখাশোনা। এভাবে কর্মের মধ্য দিয়ে তার দিন কাটে। প্রতিদিন তিনি গড়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। এভাবেই দুঃখভরা জীবনকে সুখের নীড় করে তুলেছেন বলে জানান রতন। রতন জানান, নিজে তেমন একটা লেখাপড়া করতে পারেননি বলে তার ভীষণ কষ্ট। আর এ কষ্টকে জয় করবেন বলে স্ত্রী সুমিত্রা রানী সরকারকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করান। ৫ ও ৩ বছরের মেয়ে রাত্রি ও রীতি সরকারকে অনেক লেখাপড়া করানোর ইচ্ছা রয়েছে বলে জানান। তার ভবিষ্যৎ পরিকল্পনা আরও ভালো ও বড় কিছু করার। আর সেই লক্ষ্য নিয়ে গরুর খামার করেছেন। এই খামারে কোনো কর্মচারী না রেখে তারা নিজেরাই রুটিন মাফিক সব কাজ করেন। খামারে ৩টি গাভী থেকে প্রতিদিন ৩০-৩৫ লিটার দুধ আসে। আর্থিক সংকট তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রধান অন্তরায় বলে জানান। তবে এই অন্তরায়কেও তিনি জয় করবেন বলে দৃঢ়তা প্রকাশ করেন। সূত্র ইন্টারনেট। এসো আজ আমরা সবাই মিলে কায়িক শ্রমের অনুশীলন করব। আজ আমরা আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করব এবং সুন্দর করে সাজাব। এই পাঠ থেকে আমরা শিখি কায়িক শ্রম শুধু শারীরিক পরিশ্রমই নয়, সততা, অধ্যবসায় ও ধৈর্যের সঙ্গে মিলিয়ে করলে তা জীবনে সাফল্য আনতে পারে। রতন সরকারের গল্পই এর নিদর্শন। আমরা দেখতে পাই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। ছোটবেলা থেকেই রতন কঠোর পরিশ্রম শুরু করেন, পত্রিকা বিলি, খামার দেখাশোনা। দিনে ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করে ধাপে ধাপে স্বাবলম্বী ও সফল হয়ে ওঠেন। সততা ও দায়িত্ব। পত্রিকা বিক্রি থেকে শুরু করে খামারের সব কাজ নিজেরা করেন। পরিবারের জন্য লেখাপড়া ও ভবিষ্যতের উন্নয়নের দায়িত্ব নেয়। কায়িক শ্রমের মূল্য। কঠোর কায়িক শ্রম তাকে আর্থিক স্বাবলম্বী ও সমাজে সম্মানিত ব্যক্তি করেছে। শারীরিক শ্রমের সঙ্গে মানসিক ধৈর্য ও সঠিক পরিকল্পনা মিলিয়ে জীবনে সাফল্য এসেছে। শ্রেণীকক্ষে অনুশীলন। আজ আমরা রতন সরকারের মতোই কায়িক শ্রমের চর্চা করব। আমাদের কাজ, শ্রেণীকক্ষ পরিষ্কার করা, চেয়ার বেঞ্চ সাজানো, দেয়াল বা তাক গোছানো। এই কাজের মাধ্যমে শুধু কক্ষ সুন্দর হবে না, আমরা শিখব পরিশ্রম ও দায়িত্ব পালনের মানে। দলগত কাজ। কাজ ১, শ্রেণীকক্ষ পরিষ্কার। দল -১ বেঞ্চ, চেয়ার ও টেবিল পরিষ্কার করবে। দল -২ শ্রেণীকক্ষের মেঝে ও ছাদ পরিষ্কার করবে।
দল -3 ব্ল্যাকবোর্ড ও শ্রেণীকক্ষের দেওয়াল পরিষ্কার করবে। দল -4 শ্রেণীকক্ষের দরজা জানালা পরিষ্কার করবে। শ্রেণীকক্ষের কাজকে ভালোভাবে ভাগ করে নিলে সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। এখানে প্রতিটি দলের কাজের সংক্ষিপ্ত দিকনির্দেশ দেওয়া হল। দলগত কাজের নির্দেশনা। দল 1 বেঞ্চ, চেয়ার ও টেবিল ভালোভাবে মুছে পরিষ্কার করবে। ধুলো ময়লা মুছে ফেলা, যদি দাগ থাকে পানি বা কাপড় ব্যবহার করবে। দল 2 মেঝে ঝাড়া, মোছা করবে এবং প্রয়োজন হলে ভেজা কাপড় বা ফ্লোর ক্লিনার ব্যবহার করবে। ছাদে যদি কোনো ধুলো বা জালের সমস্যা থাকে তা সরাবে। দল 3 ব্ল্যাকবোর্ডের ধুলো মুছবে এবং সাবান বা পানি ব্যবহার করে পরিষ্কার করবে। দেওয়াল পরিষ্কার করবে, যেখানে দাগ বা রেখা আছে তা মুছে ফেলবে। দল 4 দরজা ও জানালা মুছবে এবং ঝাপসা বা ধুলো থাকলে তা পরিষ্কার করবে। জানালার কাচ পরিষ্কার করে ঝলমলে করবে। কাজ 2 শ্রেণীকক্ষ সজ্জা। সবাই মিলে শ্রেণীকক্ষ নতুন করে সাজাতে হবে। এই সকল কাজ নির্দিষ্ট সময়ের ব্যবধানে সম্পাদন করতে হবে। মোট 13টি শ্রেণী কার্যক্রম। শ্রেণীকক্ষ সজ্জা, ধাপে ধাপে পরিকল্পনা। 1 সময়ের ব্যবস্থাপনা। মোট 13টি কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা। প্রতিটি কার্যক্রমে সকল শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। 2 কার্যক্রমের উদাহরণ। বেঞ্চ ও চেয়ার সঠিকভাবে বসানো। টেবিলের উপর সাজানো বই ও খাতার স্থাপন। ব্ল্যাকবোর্ড পরিষ্কার ও নতুন লেখা বা ডিজাইন করা। দেয়ালে শিক্ষামূলক পোস্টার বা ছবি ঝুলানো। জানালা ও দরজা পরিষ্কার করা। মেঝে পরিষ্কার ও সাজানো। শ্রেণীকক্ষের আলো ও ফ্যান পরীক্ষা করা। রঙিন কাগজ বা ক্রাফট দিয়ে কোণ কাঠামো সাজানো। শিক্ষামূলক স্লোগান বা ম্যাপ লাগানো। পরিচ্ছন্নতা কৌটা বা আবর্জনা ব্যাগ রাখা। বই ও উপকরণের আলাদা শেলফে সংরক্ষণ। গাছ বা ছোট প্ল্যান্ট দিয়ে পরিবেশ সাজানো। চূড়ান্ত পরিদর্শন ও সবাইকে কাজের দায়িত্ব দিয়ে সমাপ্তি। 3 দলভিত্তিক দায়িত্ব। আগে যেভাবে দল ভাগ করা হয়েছে সেই অনুযায়ী প্রত্যেক দল নির্দিষ্ট কার্যক্রমের দায়িত্ব নেবে। যেমন দল 1 বেঞ্চ, চেয়ার ও টেবিল সাজানো। দল 2 মেঝে পরিষ্কার ও সাজানো। দল 3 ব্ল্যাকবোর্ড, দেয়াল ও শিক্ষামূলক পোস্টার। দল 4 দরজা জানালা, আলো ও জানালা সজ্জা। শিক্ষক শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করবেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন। 4 শিক্ষক পর্যবেক্ষণ। শিক্ষক সকল কাজ পর্যবেক্ষণ করবেন। কাজের মান ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।